হ্যালো এভরিওয়ান, আমি ইউটিউব চ্যানেল ফিজিক্স সকলকে আবার স্বাগত। আমি রাজকুমার শুরু করছি আজকে ভিডিও। এর আগের ভিডিওতে আমাদের গ্রাফ থেকে যে প্রমাণগুলো ইকুয়েশন অফ মোশনের যে প্রমাণগুলো সেই প্রমাণগুলো আমরা করেছি এবং তার আগে গ্রাফ সম্পর্কে ডিটেলসে আলোচনা আমাদের হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি কিছু কোশ্চেন রেখেছিলাম তোমাদের জন্য, দেখি তোমরা সেই কোশ্চেনগুলোর উত্তর পেয়েছো কিনা। তো যদি না পেয়ে থাকো তাহলে আমি পরপর সেই উত্তরগুলোতে আসি। তো প্রথম আমার প্রশ্ন কী ছিল যে is equal to u plus st equal to u plus half a into 2t minus 1 এই ইকুয়েশনটা কি ডাইমেনশনালি কারেক্ট অর রং? মানে এই ইকুয়েশনটা দেখে মনে হয়, কারণ এখানে তো লেন্থের ডাইমেনশন, এখানে ভেলোসিটি, আর এখানে এইটুকুটাতে প্রথমটাতে টাইম আছে, তারপরটাতে ডাইমেনশন লেস, আর বাইরে আবার এল টি টু দি পাওয়ার -2 আছে। তার মানে এটা তো ডাইমেনশনালি কখনোই কারেক্ট ইকুয়েশন হতে পারে না। তাহলে এটা কি ডাইমেনশনালি কারেক্ট না, তা সত্ত্বেও এটা একটা ভ্যালিড ইকুয়েশন বলতে পারি? তাহলে কি এর পিছনে রহস্য? তো এটাতে যাওয়ার জন্য আমি একটা পুরনো জিনিস তোমাদেরকে দেখাই আগে, যেটা আমি অলরেডি আগে দেখিয়েছি। সেটা হলো, ধরো এটা একটা বস্তুর বেগ ইউ, এবার বস্তুটা ত্বরণ সহ চলছে, তাহলে ত্বরণের মানটা কতটুকুটা? এইটুকুটা ত্বরণের মান। তাহলে পরের সেকেন্ডে ত্বরণের মানটা কী হবে, বেগের মানটা কী হবে? এই বেগের সঙ্গে জাস্ট ওই কালো রঙের যে ভেক্টরটা, সেই ভেক্টরটা অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাড হয়ে এর পরের সেকেন্ডে আমরা নতুন বেগটা পাচ্ছি, সেটা কত? ইউ প্লাস এ। ঠিক আছে, তারপরের সেকেন্ডে কি হচ্ছে? তারপরের সেকেন্ডে এই যে ভেলোসিটিটা, তার সঙ্গে আবার ওই কালো রঙের ভেক্টরটা অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাড হয়ে আমরা পাচ্ছি কত? ইউ প্লাস 2a। তারপরে সেকেন্ডে কি হবে? তারপরে সেকেন্ডে আবার এই যে ভেলোসিটিটা, তার সঙ্গে আবার সেই কালো রঙের ভেক্টরটা অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে তৈরি করছে নেক্সট মোমেন্টের ভেলোসিটি ইউ প্লাস 3a। তাহলে এই যে গল্পটা তোমরা দেখছো, এখানটাতে ত্বরণের যে মানটা সেটা বেগের মানের সঙ্গে যোগ হচ্ছে। তাহলে এখানেও কিন্তু তোমার ডাইমেনশনালি ম্যাচ করছে না বিষয়টা। তাহলে কিভাবে ইকুয়েশনটা ভ্যালিড? ভ্যালিড এভাবেই যে ভি ইকুয়াল টু, আমরা যখনই ইউ প্লাস এ করলাম, এখানে একটা হিডেনলি টাইমের জন্য 1 আছে, বা টাইমের ভ্যালুটা 1, সেই জন্য টাইমটা এখানে থেকেও দেখা যাচ্ছে না। তো টাইমটা যেহেতু এখানে হিডেনলি রয়েছে এবং টাইমটা মানে 1 সেকেন্ড, তাই টাইমটা দেখা যাচ্ছে না, তাহলে এটি আলটিমেটলি কিন্তু সেটা ভেলোসিটি হয়ে যাচ্ছে। তো এইভাবে এই ইকুয়েশনটা কারেক্ট। একই রকমভাবে তোমরা যখন বলবো এস টি ইকুয়াল টু, সেটা কত? ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই সমীকরণটাও কিন্তু 1 সেকেন্ডে সরণ কতটা তাকে প্রকাশ করে। মানে এখানটাতেও টাইমের ভ্যালুটা কিন্তু 1 সেকেন্ড, কারণ এস টির মানটা আমরা কি করে পাই? এস টির মানটা পাই এস অফ টি মাইনাস এস অফ টি মাইনাস 1। তাহলে টি সেকেন্ডে সরণ আর টি মাইনাস 1 সেকেন্ডে সরণ, তার মধ্যবর্তী যে অংশটা, তো তার মধ্যবর্তী অংশ মানে কি 1 সেকেন্ড। তো আলটিমেটলি যেহেতু 1 সেকেন্ডে সরণ, তাহলে এখানে টাইমের যে রাশিটা সেটা কিন্তু এর সঙ্গে জুড়ে আছে বলা যেতে পারে। এবং এভাবেই এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট। ঠিক আছে, মানে টাইমটা এখানে থেকেও আমরা দেখতে পাচ্ছি না। ক্লিয়ার? আচ্ছা, যখন আমি এই জিনিসটা আঁকছি, তো এটার আরেকটা গুরুত্ব দেখিয়ে দিই। তোমরা যদি এটা মনে আছে কিনা আমি জানি না, আমি এটাকে একটু ফ্ল্যাট করে আঁকি। কোনো একটা মোমেন্টে ভেলোসিটিটা ইউ, তারপরের মোমেন্টে ভেলোসিটিটা বেড়ে কতটা হলো? এতটা ইউ থাকলো, তারপরে ত্বরণটা ওর সঙ্গে গিয়ে যুক্ত হলো, তারপরে মোমেন্টে ভেলোসিটি প্রথমে এতটা থাকবে, এবং সেখানটায় ত্বরণটা গিয়ে যুক্ত হবে, আবার ভেলোসিটি এখানটায় এতটা থাকবে,
এবং তার সঙ্গে গিয়ে ত্বরণটা এভাবে যুক্ত হবে। তাহলে বেসিক্যালি ত্বরণটা প্রতিবার ভেলোসিটির সঙ্গে অ্যাড হয়ে ভেলোসিটির মানটাকে বাড়িয়ে দিচ্ছে, এটা আমরা এখান থেকে বুঝেছিলাম। তো এখান থেকে একটা নতুন জিনিস দেখো, আমরা যদি ভেলোসিটির মাথাগুলোকে অ্যাড করে দিই তাহলে আমরা কি পাবো? ভেলোসিটির মাথাগুলোকে যদি অ্যাড করে দিই তাহলে আমরা ভিটি লেখচিত্র পেয়ে যাব। কীরকম? যেখানে এটা 0 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, তার মানে এদিকে টাইমের মান বাড়ছে। আর এই অ্যাক্সিসটা হলো আমাদের ভেলোসিটি অ্যাক্সিস। তাহলে এটা হলো আমাদের ভেলোসিটি অ্যাক্সিস। তাহলে ভিটি লেখচিত্র দেখো অটোমেটিক তৈরি হচ্ছে। তাহলে যদি এই মাথাগুলোকে ধরে আমরা জয়েন করে দিই তাহলে সমত্বরণে গতিশীল বস্তুর যে ভিটি লেখচিত্র সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? আর সেম লেখচিত্র আমরা যদি একই রকমভাবে বের করতে যাই তাহলে এটা ইউ, এটা কত? ইউ প্লাস এ, এখানে কত? ইউ প্লাস 2a, এখানে কত? ইউ প্লাস 3a, এখানে কত? ইউ প্লাস 4a, এভাবে বাড়ছে ধীরে ধীরে। ঠিক আছে? এবার একই রকমভাবে আমরা যদি আরেকটা বলি যে প্রাথমিক ভেলোসিটি ছিল 0, তারপরে ত্বরণের মানটা সেই 0, তারপরে সেকেন্ডে কি হবে? 0-র সঙ্গে ত্বরণের মানটা অ্যাড হবে এইটুকুটা। তারপর কি করব? তারপর ভেলোসিটি এটা তৈরি হলো, তার সঙ্গে ত্বরণের মানটা অ্যাড হলো এইটুকুটা। তারপর কি বলবো? তারপর আবার হলো ভেলোসিটি এইটুকু তৈরি হলো এবং তার সঙ্গে ত্বরণের মানটা অ্যাড হলো এইটুকুটা। এভাবে যদি আমরা এগোতে থাকি তাহলে আমরা জাস্ট ভেক্টরের সাহায্যেই আমরা লেখচিত্রগুলো কিন্তু অঙ্কন করতে পারছি। এখন ভেলোসিটি এটা এবং তার সঙ্গে ত্বরণের মানটা অ্যাড হচ্ছে এইটুকুটা। তাহলে এটাকে যদি আমরা প্লট করি, প্লটিংয়ের কিছু নাই, এটা অলরেডি প্লট হয়ে গেছে। কারণ আমি যখন এটা বলছি এটা 0 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, টাইমের মানটা এদিকে বাড়ছে। আর এটা আমাদের ভেলোসিটি অ্যাক্সিস। তাহলে দেখো ভিটি লেখচিত্র আমরা এখানে তৈরি করে ফেলতে পারছি জাস্ট ভেক্টরের কনসেপ্টের সাহায্যে এবং ভেলোসিটিটা পার্ট বাই পার্ট আলাদা আলাদাভাবে বসিয়ে বসিয়ে। তো এটা আমাদের ভিটি লেখচিত্র যখন ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0। ঠিক আছে? এবার দেখো ত্বরণের ব্যাপারটাও এই ভেক্টরের সাহায্যে এসটি গ্রাফে প্লট করে দেওয়া যায়। কিরকম? সরণের মানটা কেমন হয় যদি মনে থাকে, তাই ভালো, না মনে থাকলে বলি। প্রথমে 1 মিটার সরণ হবে, তারপরে ওটা হবে 0 থেকে 1, 0 থেকে 1 হলো, 1-এর পরে 2 হওয়া উচিত, সেটা 3 হবে, 3-এর পরে 5 হওয়া উচিত, 6 হবে, 6-এর পরে 9 হওয়া উচিত, 10 হবে, তারপর এটা 15 হবে, তারপরে 21 হবে। তাহলে কি হচ্ছে বিষয়টা? প্রাথমিক অবস্থায় সরণ হলো 0, নেক্সট মোমেন্টে সরণটা 1 গুণ হলো, তারপরের মোমেন্টে সরণটা এটা 1 গুণ বেড়েছে বলতে পারি। এবার কি হবে? সরণটা তার দ্বিগুণ বাড়বে, তারপরের মোমেন্টে সরণটা হবে তার এটা তো 3 হলো, মানে এর ডবল, মানে 6 অবধি যাবে। নেক্সট মোমেন্টে সরণটা কি হবে? এটা যদি 6 হয়, নেক্সট মোমেন্টে সরণটা হবে 10 অবধি। তাহলে দেখো অটোমেটিক্যালি গ্রাফের এই নেচারটা কিন্তু চলে আসছে। সমত্বরণের যে গ্রাফ তার এই যে এই নেচারটা, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? মানে এই যে এই ব্যাপারটা এসটি লেখচিত্র। তো জাস্ট ভেক্টর প্লট করে করে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া যায়। প্রথমে সরণ এইটুকু, তারপর সরণ বাড়ছে, সরণ ক্রমশ বাড়ছে এবং সরণের মানটা ক্রমশ বাড়তেই আছে। ঠিক আছে? কেন দেখালাম? কারণ আমাদের এখনই একটা কনসেপ্ট পড়াবো, সেটাতে আমার এটা লাগবে, এই গ্রাফ প্লটিংয়ের ব্যাপারটা। নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট আমার একটা প্রশ্ন দেওয়া ছিল, সেটা হলো ওই গড় বেগ এবং তাৎক্ষণিক বেগকে কি করে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করবে। তাহলে তার জন্য আমার এসটি লেখচিত্র অঙ্কন করতে হবে।
এটা হলো এসটি লেখচিত্র। এবং এখানটাতে ধরো বস্তুটি অসম বেগে চলছে, ঠিক আছে। এবং অসম বেগটা আমার গণনার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য ধরে নিলাম ত্বরণ, যে ধরে নিলাম বস্তুটা ত্বরণ সহ চলছে। তাহলে গ্রাফটা কেমন হবে? এসটি লেখচিত্র হবে এরকম, ঠিক আছে। এবার ধরো আমাকে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে হবে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বের করবো কি করে? বের করার জন্য এখানে একটা পয়েন্ট নিলাম এ, এখানে একটা পয়েন্ট নিলাম বি, ঠিক আছে। এবার কি করব? এই পয়েন্ট দুটোর সঙ্গে পয়েন্ট দুটোকে যুক্ত করে দাও, মানে এইভাবে এ বি পয়েন্টকে আমি যুক্ত করে দিলাম। এবার এখান থেকে একটা লম্ব টেনে নিলাম, আর এখান থেকে একটা লম্ব টেনে নিলাম। লম্ব টানলে কী হবে? এই দুটো একটা বিন্দুতে মিলিত হলো, সেটা হলো সি। তাহলে এখানে বিসি যেটা, তার মান কত? ডেল্টা এস। আর এসি যেটা, তার মান কত? ডেল্টা টি, ঠিক আছে। তাহলে আমরা ডেল্টা এসকে কি বলতে পারি? S2 মাইনাস S1 বলতে পারি। আর ডেল্টা টিকে বলতে পারি T2 মাইনাস T1। তাহলে T2 মাইনাস T1 সময়ের ব্যবধানে বস্তুটা যে সরণ হয়েছে সেই সরণটা কি? অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে ভি অ্যাভারেজ ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা টি, বা ভি অ্যাভারেজ ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1। তাহলে কোনটা T2 কোনটা T1? এই মানটা হলো T1, এই মানটা হলো T2, এই মানটা S1, আর এই মানটা S2, ঠিক আছে। তাহলে আমরা এভাবে অ্যাভারেজ ভেলোসিটিকে প্রকাশ করতে পারি। এবার অ্যাভারেজ থেকে তাৎক্ষণিকে আমরা যাব কি করে? ভালো করে বুঝবে জায়গাটা, অ্যাভারেজ থেকে তাৎক্ষণিকে আমরা কি করে পৌঁছাচ্ছি। তাই গ্রাফটাকে একটু বড় করে আঁকি তাৎক্ষণিক ভেলোসিটির ব্যাপারটাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য, ঠিক আছে। কি করব? ধরো এটা আমাদের সেই এসটি লেখচিত্র, এদিকে টি থাকলো, এদিকে এস থাকলো, গ্রাফটা ধরে নিলাম এরকম আছে, ওকে। আচ্ছা, এবার আমি দুটো পয়েন্ট ধরেছিলাম। একটা পয়েন্ট ছিল আমার এখানটাতে, আর একটা পয়েন্ট ছিল আমার এখানটাতে। তাহলে এটা হলো T1 ভেলোসিটি, এটা হলো T2 ভেলোসিটি, T1 টাইম, এটা হলো T2 টাইম, ঠিক আছে। তাহলে আমরা অ্যাভারেজ কী করে করলাম? এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এবার আমরা এই দুটাকে জয়েন করে দিলাম, এটাকে এর সঙ্গে জয়েন করে দিলাম। তাহলে এখানে আমরা ডেল্টা এস পেয়ে গেলাম, আর এখানটায় আমরা ডেল্টা টি পেয়ে গেলাম। এবার তাৎক্ষণিক ভেলোসিটি মানে কি? তাৎক্ষণিক ভেলোসিটি মানে হলো ডেল্টা টিকে আমার টেন্ডস টু 0 হতে হবে, মানে তৎক্ষণাৎ, মানে টাইম ইন্টারভ্যাল যদি খুব কম হয় ওই মুহূর্তে ডেল্টা এস বাই ডেল্টা টি যেটা হবে সেটা হবে ভি ইনস্ট্যান্টেনিয়াস। এটা আমরা পড়েছিলাম। তাহলে এখন আমাকে এই টাইম লিমিটটাকে খুব স্মল করতে হবে, মানে T1 আর T2 এই দুটো টাইমকে কাছাকাছি আনতে হবে। তাহলে আমরা যদি নেক্সট মোমেন্টে এটাকে আরও কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে এই বিন্দুটা এ থেকে বা A1 থেকে A2 পজিশনে শিফট হলো, আর এই বিন্দুটা B1 থেকে, ধরো এই জায়গাটায় B2 পজিশনে শিফট করলো। তাহলে এখন টাইম ডিফারেন্স কতটা? এইটুকুটা হলো। তাহলে আমি যদি এটাতে আনতে যাই তাহলে এটাকে আমাকে আরেকটু শিফট করতে হবে, এটাকে আমাকে আরেকটু শিফট করতে হলে, তাহলে এটা চলে আসলো এখানটায়, এটা চলে আসলো এই জায়গাটায়, মানে খুব কাছাকাছি দুটো বিন্দুতে আমরা পেলাম। এবার যদি আরেকটু শিফট করা যায় তাহলে এই দুটো বিন্দু, মানে এটা আমার B3 পজিশন,
এটা আমার A2 পজিশন, এটা আমার A3 পজিশন। এবার যদি আরেকটু শিফট করা যায় কাছাকাছি, তাহলে দেখা যাবে A3 আর B3 বিন্দু দুটি একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই একটা বিন্দুতে আমার যে ভেলোসিটিটা পাওয়া যাবে সেটাই হবে তাৎক্ষণিক ভেলোসিটি। তাহলে একটা বিন্দুতে ভেলোসিটি আমরা কি করে পাবো? তখন আমাকে এই বিন্দুকে কেন্দ্র করে একটা স্পর্শক অঙ্কন করতে হবে স্লোপের সাথে, মানে গ্রাফের সাথে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমি যত বিন্দুগুলোকে কাছাকাছি আনার চেষ্টা করব, তত আমার যে ডিফারেন্স বিন্দুটা এ আর বির মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কমতে থাকবে এবং দুটা বিন্দু একটা বিন্দুতে এসে মার্চ করবে। তাহলে যখনই আমার A1 আর B1 ধরো বিন্দু দুটো মাঝামাঝি এই জায়গাটা এসে মার্চ করছে, তাহলে এটা একটা বিশেষ অবস্থান P বললাম। তাহলে তখনই সেটা আর ট্রায়াঙ্গেল ফর্ম করবে না, সেটা ফর্ম করবে কি? সেটা ফর্ম করবে এই বিন্দুতে গ্রাফের একটা স্লোপকে বা নতিকে। তাহলে এই বিন্দুকে নিয়ে যদি আমরা গ্রাফের স্লোপ বা নতিটা অঙ্কন করি, তাহলে স্লোপ বা নতির যে মান হবে সেই থিটা থেকে আমরা যদি ট্যান থিটা বের করি, সেই ট্যান থিটার হবে ওই মোমেন্টের, কোন মোমেন্টের? এই টাইমটা, এটা ডেল্টা টি টেন্স টু 0, যেহেতু দুটো গ্রাফ মানে দুটো লাইন মার্চ করে গেছে, তাহলে দুটো লাইন এখন একটা লাইনে পরিণত হয়েছে, তাই এটা টেন্স টু 0 বলা যেতে পারে। এবং ওই মুহূর্তে যে ট্যান থিটা মানে যে স্লোপটা, সেই স্লোপটাকে আমরা বলবো ভি ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, অর্থাৎ গড় বেগ যখন দুটো আলাদা বিন্দু থাকছে তখন ওটা তাদের মাঝখানে যে ডিস্টেন্স আর টাইম সেটাই ডিভাইড করলে যেমন আমরা গড় বেগ পাচ্ছি, এবার তাদেরকে কাছাকাছি আনতে গেলে আমরা একটা বিন্দুতে পরিণত হব। তাহলে সেই একটা বিন্দু আমার ওই মুহূর্তে ভেলোসিটিকে প্রকাশ করবে। সেই জন্যই যখন আমি স্লোপের সাহায্যে ব্যাখ্যা করেছিলাম, তখন প্রতিটা পয়েন্টে স্লোপ এঁকে সেটার ভেলোসিটি আমরা সেখানটায় কেমন সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম। মানে যেহেতু প্রতিটা বিন্দুতে অঙ্কিত স্লোপ ওই বিন্দুর বেগকে প্রকাশ করে, তাহলে আমরা যদি স্লোপটাকে এখানে ড্র করি তাহলে থিটার মান এরকম, স্লোপটাকে যদি এখানে ড্র করি তাহলে থিটার মান একটু বাড়লো, স্লোপটাকে যদি এখানে ড্র করি থিটার মান আরেকটু বাড়লো, স্লোপটাকে যদি এখানে ড্র করি থিটার মান আরেকটু বাড়লো, স্লোপটাকে যদি এখানে ড্র করি থিটার মান আরেকটু বাড়লো। তাহলে থিটার মান ক্রমশ বাড়ছে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? প্রতিটা বিন্দুতে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগের মান ক্রমশ বাড়ছে, আর তাৎক্ষণিক বেগের মান বাড়ছে মানে সেটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, মানে সেই জন্যই ব্যাখ্যাটা আমি করতে পেরেছিলাম যে প্রতি বিন্দুতে স্লোপ ওই বিন্দুতে বেগকে প্রকাশ করে। তাহলে এই বিন্দুতে বেগ থিটা কম, তাই বেগের মান কম। এখানে থিটার মান বেশি, বেগের মান একটু বেশি। থিটার মান আরও বেশি, বেগের মান আরও বেশি। থিটার মান আরও বেশি, বেগের মান আরও বেশি। থিটার মান আরও বেশি, বেগের মানটা আরও বাড়ছে। এবার যখন এটা প্যারালাল টু দিস অ্যাক্সিস হয়ে যাবে তখন থিটা হবে কত? 90 ডিগ্রি। তখন বেগের মান হয়ে যাবে অসীম। তার মানে কি? অসীমে গিয়ে এটা প্যারালাল হবে এবং অসীমে গিয়ে ওই যে কালকে বলেছিলাম মানে এর আগের ভিডিওতে যে যদি সমতলে চলতে থাকে আলটিমেটলি ভেলোসিটি অসীম হয়ে যায়, তাহলে এটা হলো তার প্রমাণ যে ভেলোসিটি আলটিমেটলি অসীম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে গ্রাফের সাহায্যে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের ধারণা দিলাম। এবার একটা অন্য প্রসঙ্গে চলে আসি। প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হলো এরকম যে একটি, ভালো করে বুঝবে, আমি এটা একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। একটি গাড়ি 10 সেকেন্ড ধরে ক্রমশ বেগ বৃদ্ধি করে 0 মিটার পার সেকেন্ড থেকে ধরো 20 মিটার পার সেকেন্ড এ পৌঁছায়। ঠিক আছে, মানে বেগের মানটা ক্রমশ বাড়ছে 10 সেকেন্ড ধরে এবং তার ভেলোসিটি 0 থেকে 20 মিটার পার সেকেন্ডে পৌঁছায়। এক্ষেত্রে
বস্তুর জন্য কি লেখা যায়, ইউ হলো 0 মিটার পার সেকেন্ড, ভি হলো কত 20 মিটার পার সেকেন্ড, টাইম হলো 10 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে ত্বরণ কত বের করে নাও, 20 মাইনাস 0/10 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সরণ কি করে বেরোবে, অতএব বস্তুর সরণ হবে কত, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান কত, 0 ইন্টু টি কত 10 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, টি কত এখানে 10 সেকেন্ড, তাহলে 10 স্কোয়ার। ঠিক আছে, জাস্ট ফর্মুলা ফেললাম আগের ফর্মুলার। তাহলে কত হচ্ছে, হাফ আর 2 কেটে গেল, মানে হচ্ছে আমার 100 মিটার। এটা তোমার ফার্স্ট কেস। সেকেন্ড কেসে আমরা কি ধরবো, অপর একটি গাড়ি 10 সেকেন্ড ধরে সমবেগে যাত্রা করলো। ঠিক আছে, যেখানে সমবেগটির মান হবে কতটা, v0 যদি বলি তার মান কত হবে 0 প্লাস 20/2, মানে আগের অঙ্কটাতে যেটা প্রাথমিক ছিল এবং যেটা অন্তিম ছিল তাদের যোগফল বাই 2, তাহলে সেটা হবে কত 10 মিটার পার সেকেন্ড। এবং গাড়িটি ওই 10 সেকেন্ড ধরে কন্টিনিউয়াসলি বেগটি 10 মিটার পার সেকেন্ড বজায় রাখে। ঠিক আছে, অতএব বস্তুর সরণ তাহলে বস্তুর সরণের মান কত হবে, সমবেগে গেল তাহলে জাস্ট ভিটি হবে, তাহলে v0 ইন্টু টি, v0 কত 10 ইন্টু 10 মিটার পার মানে মিটার। তাহলে উত্তর কত হলো, উত্তর হলো 100 মিটার। খুব ভালো করে উদাহরণ দুটো দেখো, যে প্রথম বস্তুটা সমতরণে গেল, 0 থেকে ভেলোসিটি রিচ করলো 20-তে এবং সেটা 10 সেকেন্ড ধরে রিচ করলো, প্রথমে রিচ করেনি, মানে 0 থেকে 20-তে রিচ করেছে। আর পরের বস্তুটা আমরা কি বললাম, পরের বস্তুটা মানে ভেলোসিটি বাড়ায়নি, এদের যে মাঝামাঝি ভ্যালু সেই মাঝামাঝি ভ্যালুতে ভেলোসিটিটাকে কনস্ট্যান্ট রেখেছে। তাহলে এক্ষেত্রে বস্তুটা যে পথ অতিক্রম করলো, এক্ষেত্রে বস্তুটা সেই একই পথ অতিক্রম করলো, যেটা আমরা ম্যাথমেটিক্সের সাহায্যে পেলাম। প্রশ্ন হলো এর ব্যাখ্যাটা কি হবে, কারণ এর ব্যাখ্যা যদি বলতে পারো তাহলেই বলতে পারবে যে 1 নম্বর এবং 2 নম্বর যে ঘটনা দুটি আলাদা ঘটনা নয় বা দুটি আলাদা গাড়ির গল্প নয়, ওটা একটাই গাড়ির গল্প। তখনই তোমরা প্রমাণ করতে পারবে কেন ভি অ্যাভারেজ ইকুয়াল টু ইউ প্লাস v/2 এই ফর্মুলাটা ভ্যালিড হচ্ছে। ঠিক আছে, চেষ্টা করো, আমি একটা ব্রেকের পর এসে ব্যাপারটাকে সলভ করছি। ঠিক আছে, তো পেলে কিভাবে আমরা এই প্রবলেমটা সলিউশন করতে পারি। তো দেখা যাক এটা কি করে সলভ করব। তো সলভ করার জন্য আমরা বেসিক্যালি গ্রাফকেই কাজে লাগাবো, কারণ গ্রাফ দিয়ে সলভ করাটা অনেক বেশি ইজি। ম্যাথমেটিক্যালি তো আমরা দেখিয়ে নিলাম,
যে ম্যাথমেটিক্যালি কি দেখলাম, আচ্ছা ম্যাথমেটিক্যালি যে স্টেটমেন্টটা পেলাম সেটা বলে দিই। যে 10 সেকেন্ড ধরে গাড়িটি 10 সেকেন্ড ধরে গাড়িটি সমতরণে চলে 0 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি করার সময় যে সরণ ঘটায় তা ওই গাড়িটির 10 সেকেন্ড ধরে 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলার ফলে উৎপন্ন সরণের সাথে সমান। ঠিক আছে, তাই এখানে বলা যায় গাড়িটির গড়বেগই হলো 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং যা পাওয়ার উপায় ইকুয়ালস টু 0 + 20/2 মিটার পার সেকেন্ড এভাবে পেয়েছি। ঠিক আছে, তার মানে গাড়িটার বেগ প্রাথমিক থেকে অন্তিম অবধি বৃদ্ধি পেতে যে সরণটা ঘটেছে সেটা সমবেগে ঘটা সরণের সঙ্গে সমান আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম। এবার কেন হচ্ছে অ্যাকচুয়াল বিষয়টা এবার গ্রাফের সাহায্যে এটাকে দেখাই, তাহলে বিষয়টা 100% ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি গ্রাফের সাহায্যে এটা সবচেয়ে ভালো বোঝা যায়। তো বিষয়টা কি দেখো, তাহলে ইএসটি গ্রাফ আমরা আঁকবো, ইএসটি গ্রাফ না ভিটি গ্রাফ আঁকবো। ভিটি গ্রাফ এঁকে আমরা ব্যাপারটা বুঝবো। তাহলে এখানে একটা ভেলোসিটি আর এখানে থাকলো আমার টাইম, তাহলে আমরা ভিটি গ্রাফ আঁকছি। আচ্ছা, এবার প্লট করব, যেহেতু এটা 0, এটা ধরো 20, তাহলে এই জায়গাটা কত? আমি যদি এক্সাক্ট প্লটিংটা করতে চেষ্টা করি তাহলে তোমরা ভালো বুঝবে। এই জায়গাটা হলো তোমাদের 10, তাহলে এই জায়গাটা 5, এই জায়গাটা 15, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এক্সাক্ট হলো না, একটু কম বেশি হয়ে গেছে, তো উঠিয়ে দিই বিষয়টাকে। 11 12 13 14 15, তাহলে এটা 15 16 17 18 19 20, আর 10 সেকেন্ড মানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 সেকেন্ডের লোকটার বেগ বা গাড়িটার বেগ আমরা বলতে পারি পৌঁছেছে কোথায়? এখানটায় পৌঁছেছে।
এই জায়গাটায় পৌঁছেছে, ঠিক আছে। আর জিরোতে ওটা ছিল জিরোতে, তাহলে গ্রাফটা কেমন? গ্রাফটা হলো তোমার জাস্ট মূলবিন্দুগামী একটা সরল রেখা, ঠিক আছে। তাহলে এবার ভাবো, জিরোতে তার বেগ ছিল জিরো, একে তার বেগ কত? এটা। দুয়ে তার বেগ কত? এটা। তিনে তার বেগ কত? এটা। চারে তার বেগ কত? এটা। 5 সেকেন্ডে তার বেগ কত? এটা। 6 সেকেন্ডে তার বেগ এটা। 7 সেকেন্ডে তার বেগ এটা। 8 সেকেন্ডে তার বেগ এটা। 9 সেকেন্ডে তার বেগ এটা। আর 10 সেকেন্ডে বেগ এটা। তাহলে এভাবে বেগের মানটা ধীরে ধীরে বেড়েছে, ঠিক আছে। এবারে অ্যাভারেজ ভেলোসিটি যখন আমরা ভাবছি, তখন আমরা কি করছি, যে না বস্তুর বেগটা এভাবে বাড়েনি, 10 সেকেন্ডের বেগ সেটা ওটাকে দেখিয়ে দিই, সেটা হলো এটা। আচ্ছা, এবারে অ্যাভারেজের কথা যখন বলছি, তখন আমরা বলছি না বস্তুর বেগ ওভাবে বাড়েনি, বস্তুর বেগটা থ্রু আউট দ্য টাইম এরকম একটা কনস্ট্যান্ট বেগ থেকে গেছে। এটা হলো অ্যাভারেজের কনসেপ্ট। তার মানে দেখো, প্রথম সেকেন্ডে আমার কাছে বেগ বস্তুর অ্যাকচুয়ালি এটা, বাট আমরা অ্যাভারেজের কনসেপ্ট থেকে বলছি যে না বস্তুর বেগ এতটাই, ঠিক আছে। এটা 0তম সেকেন্ডে। এবারে যখন 1 সেকেন্ড হলো, তখন আমরা বস্তুর বেগ এতটা দেখতে পাচ্ছি, কিন্তু তবু আমরা বলছি না বস্তুর বেগ এতটা না, বস্তুর বেগ ঠিক এতটা। তাহলে আমরা দেখো এই এক্সট্রা ভেলোসিটিটা এখানে কনসিডার করছি, যেটা কিন্তু বস্তুর নেই। তাহলে কোথা থেকে আমরা এক্সট্রা ভেলোসিটিটাকে মেকআপ দেব? তোমরা যদি এখানটায় চলে যাও, তাহলে দেখবে এখানটাতে ঠিক ওই মানের একটা ভেলোসিটি আমরা এখানটায় কিন্তু বাদ দিচ্ছি, আর ঠিক এতটা লম্বা একটা ভেলোসিটি আমরা এই জায়গাটায় বাদ দিচ্ছি, যেটা আমরা কিন্তু হিসাবের মধ্যে ঢুকাচ্ছি না। বোঝা গেল? মানে এখানে যে ভেলোসিটিটা আমরা এক্সট্রা ধরে নিচ্ছি, সেটা বলতে পারো এটাই খুলে এসে এখানটায় বসেছে, এটাই খুলে এসে এই জায়গাটায় বসেছে। তাহলে নেক্সট মোমেন্টে আমরা এখানটায় 3 নম্বর, এটা 1 নম্বর 2 নম্বর সেকেন্ডে বস্তুটার অ্যাকচুয়াল বেগের থেকেও যে একটু বেশি বেগ নিচ্ছি, তাহলে সেই বেশি বেগটা কোথায় পাচ্ছি? এখানটায় যে বেগটা আমরা নিচ্ছি না, সেটাই আমার এখানটায় এসে বসেছে বলতে পারি। তার মানে কি, আমরা বলতে পারি যে প্রতিবারে আমার বস্তুটার একটা এক্সট্রা ভেলোসিটি অ্যাভারেজ ভেলোসিটির আগে নেওয়া হয়েছে, এবং একটা এক্সট্রা ভেলোসিটি অ্যাভারেজ ভেলোসিটির পর থেকে আমরা ধরিনি, ঠিক আছে। মানে যে মানটা গড় বেগ, তার আগে কিছু কিছু এক্সট্রা ভেলোসিটি ধরে নিয়েছি বস্তুটা, আর অ্যাভারেজ ভেলোসিটির পরে কিছু কিছু এক্সট্রা ভেলোসিটি আমরা ধরিনি। এইভাবে গোটা ব্যাপারটাকে আমরা মেকআপ দিতে পারি, ঠিক আছে। আরো সহজ করে যদি বোঝানো যায়, তাহলে মাধ্যমিকের একটা উপপাদ্য সেখানে আমার কাজে লাগবে। মাধ্যমিকের একটা উপপাদ্য ছিল, মনে করে দেখো। মাধ্যমিক তো না, ক্লাস 9-এ পড়ানো হতো উপপাদ্যটা। এটা হলো সমতরণে গতিশীল বস্তুর লেখচিত্র, একটা রাফ লেখচিত্র আঁকলাম। তাহলে বস্তুর সরণটা কি করে প্রকাশ করব? বস্তুর সরণটা এই এরিয়া দ্বারা প্রকাশিত বলা যেতে পারে, ঠিক আছে। এবার যদি বেগটা এই 0 থেকে 20 অবধি বৃদ্ধি পাচ্ছে এটা না ধরা যায়, তাহলে আমরা কি বলবো? যে বেগটা সমবেগে চলেছে। অর্থাৎ এক্ষেত্রে এটা হলো
মোট সরণের পরিমাণ হলো। তাহলে দুটো গ্রাফ তোমরা কম্বাইন করে এখানে দেখছো, একটা গ্রাফ কি সমতরণে গতিশীল বস্তুর গ্রাফ, তাহলে এটা হলো তোমাদের সেই সমতরণে গতিশীল বস্তুর গ্রাফ, কত দূর ও থেকে এ অবধি, আর এটা পিকিউ হলো তোমার গড়বেগের গ্রাফ হয়েছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি সরণের মানে যে মানটা আসা উচিত সেটা হলো এইটুকুটা অঞ্চলের লেখচিত্র বা এইটুকুটা অঞ্চলের ক্ষেত্রফলটা সরণের মানের মধ্যে ঢোকা উচিত এবং তারপরে এই অংশটা ঢোকা উচিত, কিন্তু আমরা এই অংশটাকে গড়বেগের কনসেপ্টে বাদ দিচ্ছি এবং এক্সট্রা এই অংশটা নিচ্ছি। কিভাবে সেটা সম্ভব? যদি এই অংশটার ক্ষেত্রফল এটার সাথে সমান হয় তখনই এটা সম্ভব। বোঝা গেল কথাটা? মানে ছোট করে যদি বলি যে বস্তুটার দ্বারা অতিক্রান্ত সরণের মান এটা যতটা বস্তুর সমবেগে চলার জন্য উৎপন্ন সরণের মান তার সঙ্গে সমান, মানে এই দুটো এরিয়া সমান হচ্ছে। কখন সম্ভব? যখন এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে তখনই সম্ভব। এবার দেখো মাধ্যমিকে একটা উপপাদ্য কি পড়েছিলে, কি ছিল? কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা যদি তৃতীয় বাহুর কি হবে, অঙ্কিত সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল হবে এবং সেটা অর্ধেক হবে, তো সেখানটাতে তোমরা একটা জিনিস প্রমাণ করেছিলে যে এই ত্রিভুজটার যা ক্ষেত্রফল এবং মানে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ দুটা সর্বসম হয়েছিল। তাহলে সর্বসম মানে কি? বাহু সমান, কোণ সমান, সব সমান। তাহলে সর্বসমতার কনসেপ্ট থেকে আমরা বলতে পারি এই ক্ষেত্রফল সমান। তাহলে যেহেতু ক্ষেত্রফল সমান, তাহলে আমরা কি বলতে পারছি? আমার অ্যাকচুয়াল গতি থেকে এই অংশটাকে আমরা কেটে বাদ দিলাম বা উল্টে নিয়ে এসে জাস্ট এখানে এসে প্লেস করে দিলাম, তাহলে এই জায়গাটা চলে গেল, এই জায়গাটা চলে গিয়ে জাস্ট এখানটা এসে ব্যাপারটা প্লেস হয়ে গেল। তার ফলে তোমার সমতরণের গতিটা একটা সমবেগে গতিতে পরিণত হলো এবং সেই সমবেগে গতিটাই বস্তুর অ্যাভারেজ ভেলোসিটি। বোঝা গেল কথাটা? মাধ্যমিকের উপপাদ্যটা মনে করো, তাহলে অনেকটা বেশি ক্লিয়ার হয়েছে। তাহলে সিমিলারলি যদি ইউ প্লাস মানে একটা বলতে পারো প্রাথমিক বেগ সহ যাত্রা শুরু করে তখন কি হবে? তার ক্ষেত্রেও একই রকমভাবে ব্যাখ্যাটা করা যেতে পারে। তাহলে ধরে নিচ্ছি একটা প্রাথমিক বেগ সহ যাত্রা শুরু করলো, মানে এই প্রাথমিক বেগ সহ যাত্রা শুরু করে সমতরণে এতটা পৌঁছালো, ধরলাম বেগটা এতটা হলো। তাহলে এখানে ব্যাখ্যাটা কি হবে? এখানে এটা ইউ আর এই মানটা ভি এর মান, ঠিক আছে? তাহলে এখন অ্যাভারেজ আসবে এই জায়গাটায়, এটা হবে ইউ প্লাস ভি বাই টু অ্যাভারেজের জায়গা। তার মানে কি? তার মানে বলতে পারি এই হলো সমতরণে গতিশীল বস্তুর মোট সরণের পরিমাণ, আর এটা হলো তার রিপ্লেসমেন্ট হিসেবে পাওয়া গড় বেগে চলার ফলে পাওয়া মোট সরণের পরিমাণ। এবং এই দুটো একই পরিমাণ সরণ, কারণ এখানেও সেম কাজ করা হচ্ছে। সেম ভাবে ভাবো যে এই যে এক্সট্রা ত্রিভুজের ক্ষেত্রফলটা সেটা রিপ্লেস হয়ে যাচ্ছে এই জায়গাটায় এসে, তার ফলে এই ক্ষেত্রফল যেহেতু এই ক্ষেত্রফলের সঙ্গে রিপ্লেস হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, আমার সরণের যে মানটা সেই মানটা এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে। বোঝা গেল কথাটা?
তো সেই জন্যই আমরা বলতে পারি ভি অ্যাভারেজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু, বা মন্দনের ক্ষেত্রেও ব্যাপারটা ভ্যালিড। এটা খুব সুন্দর একটা ফাইন্ডিংস, ভালো করে বিষয়টা বুঝবে। যদি অন্যভাবে বলে যে আরেকভাবে বোঝানো যায়, যে গাড়িটা শূন্যতে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, আর 1 2 3 4 5, আচ্ছা 0 ছিল, 6 7 8 9 10, বেগটা পর পর কীরকম ছিল বলে দিই। এখানে ছিল 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ত্বরণ কত হয়েছে? 10 সেকেন্ডে বৃদ্ধি পেয়েছে। আমি ওই এক্সাম্পলটা দিয়ে বলছি। তাহলে এখানেও অ্যাভারেজ ভেলোসিটি হিসেবে আমরা বলছি না, ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ডই ছিল। আর এখানে আমরা বলছি অ্যাভারেজ ভেলোসিটি না, ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ডই ছিল। তাহলে দেখো এইখানটায় আমরা 10 মিটার পার সেকেন্ড না থাকা সত্ত্বেও এক্সট্রা ধরেছি, আর এখানটায় আমরা 20 মিটার পার সেকেন্ড হওয়া সত্ত্বেও 10 মিটার পার সেকেন্ড। তার মানে কি, এখানে যে 10 মিটার পার সেকেন্ড আমরা ধরছি না, আর তোমরা বলতে পারো ওটাই আমরা এখানটায় ধরেছি, সেই জন্য ব্যাপারটা মেকআপ হয়েছে। এখানে ধরেছি 2 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, আর এখানে আমরা দেখেছি 18 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, তাও আমরা বলছি এটা 10 মিটার পার সেকেন্ড, এবং এটাকে বলছি আমরা 10 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে আমরা 8 মিটার পার সেকেন্ড ধরছি না, মানে এক্সট্রা ধরছি, তো সেটাই এখানটাতে আমরা 8 মিটার পার সেকেন্ড ধরছি না, ঠিক আছে। তারপর যখন 4 মিটার পার সেকেন্ড হয় বেগটা, তাহলে তাকেও আমরা 10 মিটার পার সেকেন্ড অ্যাভারেজ ধরলাম, কিন্তু আমরা এখানে 16 মিটার পার সেকেন্ডকেও 10 মিটার পার সেকেন্ড অ্যাভারেজ ধরলাম। তার মানে এখানে এক্সট্রা 6 আমরা বাদ দিচ্ছি, সেই 6টা আমরা এখানে এক্সট্রা হিসেবে অ্যাড করে নিলাম, ঠিক আছে। তাহলে এভাবে যদি এগোনো যায়, 6 মিটার পার সেকেন্ড যখন আমরা তাকেও 10 মিটার পার সেকেন্ড ধরে নিলাম, তাহলে সেই এক্সট্রা 4টা মেকআপ হবে এই 14 মিটার পার সেকেন্ডের কনসেপ্ট থেকে, কারণ এখানেও একে 10 মিটার পার সেকেন্ড ধরেছি, মানে 4 মিটার পার সেকেন্ড থেকে বাদ গেছে। তারপরে 8 মিটার পার সেকেন্ড আমরা এখানে ধরছি, একেও যদি আমি 10 মিটার পার সেকেন্ড হিসেবে ভাবি, তাহলে এটাও 12 মিটার পার সেকেন্ড, তাকেও আমরা ধরছি 10 মিটার পার সেকেন্ড। তার মানে এখানেও আমরা 2 মিটার পার সেকেন্ড এক্সট্রা ধরছি, যেটা এখানে 12 থেকে আমরা না ধরে মেকআপ দিচ্ছি। আর 5 নম্বর সেকেন্ডে যে বেগটা 10 মিটার পার সেকেন্ড, সেটা তার অ্যাকচুয়াল অ্যাভারেজ ভেলোসিটির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বলতে পারি এই 5 নম্বর সেকেন্ডের আগের সময়গুলোতে যে এক্সট্রা বেগকে আমরা ধরছি, 5 নম্বর সেকেন্ডের পরের সময়তে ওই একই পরিমাণ এক্সট্রা বেগ আমরা বাদ দিচ্ছি, দিয়ে বেগটাকে ইউনিফর্মলি বন্টন করছি, ঠিক আছে। এভাবেই অ্যাভারেজ ভেলোসিটি গোটা পথ জুড়ে ইউনিফর্মলি বন্টিত হয়। আর সেই জন্যই সমত্বরণ বা সমবন্ধনের ক্ষেত্রে কেবলমাত্র ইউ প্লাস ভি বাই টু, এটা দিয়ে আমরা ভি অ্যাভারেজকে প্রকাশ করতে পারছি। এটা একমাত্র কন্টিনিউয়াস প্রসেস বলেই সম্ভব, কন্টিনিউয়াস প্রসেস না হলে কিন্তু সম্ভব হতো না। আচ্ছা, তো আশা করি প্রশ্নের উত্তর তোমরা বুঝেছ। গ্রাফ দিয়ে সবচেয়ে সহজে বোঝা যায়, না হলে এই মানগুলো দিয়েও তোমরা বুঝতে পারো। এবার চলে আসি সব থেকে ভাইটাল জিনিস এই চ্যাপ্টারের, সেটা কি, আমরা যে ইকুয়েশন অফ মোশনগুলো পেয়েছিলাম, সেই ইকুয়েশন অফ মোশনগুলোর কি কি ইম্পর্টেন্স বা কি কি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চোখে পড়েনি, সেটার দিকে একবার লক্ষ্য করা যাক। 3টা ইকুয়েশন ছিল। ফার্স্ট ইকুয়েশন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, নেক্সট ইকুয়েশন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর থার্ড ইকুয়েশন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই হলো আমার 3টা ইকুয়েশন। প্রথম যেটা জিনিস লক্ষণীয় এখানটায়, সেটা কি, ইউ ও এ সমস্ত ইকুয়েশন এ থাকবেই। তার মানে ইউ আর এ ছাড়া তোমাদের কোনো অঙ্ক হবে না। তার মানে কোনো অঙ্কতে তোমরা যদি প্রাথমিক বেগ এবং ত্বরণ খুঁজে না পাও সমতরণ গতিশীল বস্তুর ক্ষেত্রে, তাহলে তোমার অঙ্ক বাদ। তাহলে অঙ্ক করার সময় প্রথম মাথায় রাখতে হবে তুমি ইউ এবং এ খুঁজে পাচ্ছ কিনা সেটা খুঁজে দেখো।
কারণ ইউ আর এ সব কটা ইকুয়েশনেই আছে। আর আরেকটা কথা, এই ইউ ও এ যে কোনো একটি নির্দিষ্ট ঘটনায় সর্বদা ধ্রুবক থাকে। খুব ভাইটাল একটা কথা, যে কোনো একটা নির্দিষ্ট ঘটনা যখন ঘটছে, কোনো একটা নির্দিষ্ট সমতরণ বা কোনো একটা নির্দিষ্ট সমবন্ধন বা সমবেগ, যা ইচ্ছা তাই হোক, ঠিক আছে, তাহলে ওই নির্দিষ্ট ঘটনার যে প্রাথমিক বেগটা ছিল সেটা থ্রু আউট দ্য প্রসেস চেঞ্জ হবে না। আর যেহেতু সমতরণের লেখচিত্র, তাহলে ত্বরণের মানটাও ফিক্সড, সেটা সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে না। তাহলে পরিবর্তিত হবে কোন কোন রাশি? তাহলে ভি, এস এবং টি, এই তিনটি হলো পরিবর্তনশীল রাশি। তাহলে এই তিনটা পরিবর্তনশীল রাশি আমাদের কাছে রয়েছে। এবার দেখো 4 নম্বর পয়েন্ট, তিনটি রাশি থেকে যদি আমাকে সম্পর্ক নির্ণয় করতে হয়, তাহলে সম্পর্ক আমাদের 1:1 সম্পর্ক হয়। মনে করে দেখো, যখন আমি গ্যাস পড়িয়েছিলাম আমার কাছে তিনটা পরিবর্তনশীল ছিল পি, ভি, টি। তাহলে এদের সম্পর্ক আমরা যখন বের করেছিলাম তখন পি অ্যান্ড ভি বয়েলের সূত্র, ভি অ্যান্ড টি চার্লসের সূত্র, পি অ্যান্ড টি চাপের সূত্র, এভাবে আমরা সম্পর্কগুলো দেখিয়েছিলাম। সিমিলারলি তোমরা এখানেও ভাবতে পারো, তিনটা পরিবর্তনশীল রাশি থেকে আমরা যদি সম্পর্ক বানাতে চাই তাহলে 1:1 সম্পর্ক বানাতে হবে, মানে একটার সাথে একটা পরিবর্তনের সম্পর্ক বানাতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের অপশান হবে আইদার ভিটি অর এসটি অর ভিএস, মানে দুটো করে নিলে আমাদের ম্যাথমেটিক্যালি সেই কম্বিনেশনের ফর্মুলা বা সমবায় যদি হয় তাহলে কি হতে পারে, 3C2। 3C2 মানে উত্তর হলো 3, 3C1 হয়ে যায়, উত্তর হলো 3। অর্থাৎ তিনটার মধ্যে যে কোনো দুটাকে নিয়ে আমরা কত রকমের কম্বিনেশন বানাতে পারি, উত্তর হবে 3 রকমের। তাহলে সেই 3 রকমের কম্বিনেশন হলো এই 3 রকম। এই ভিটির কম্বিনেশনের ফলাফলই হলো তোমার ফার্স্ট ইকুয়েশন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এসটি কম্বিনেশনের ফলাফলই হলো সেকেন্ড ইকুয়েশন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবং ভিএস কম্বিনেশনের ফলাফলই হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। হলো? আচ্ছা, আবার ভিটির কম্বিনেশন আছে, তার মানে লিখতে পারি ভি ইজ এ ফাংশন অফ টি, আমরা এখানটায় প্রকাশ করতে চলেছি। এসটির কম্বিনেশনটার মানে হলো আমরা এখানে এস ইজ এ ফাংশন অফ টি প্রকাশ করতে চলেছি। আর ভিএস এর কম্বিনেশন আছে মানে আমরা এটাকে ভি ইজ এ ফাংশন অফ, ভিটা এস এর উপর নির্ভরশীল বা ফাংশন অফ এস আমরা প্রকাশ করতে চলেছি। ঠিক আছে, সেই জন্যই আমাদের কাছে ভিটি লেখচিত্র ছিল, আমাদের কাছে এসটি লেখচিত্র ছিল, আমাদের কাছে ভিএস লেখচিত্র ছিল। সব প্রশ্নের উত্তর পাওয়া যায় এই জিনিসটাকে অ্যানালাইসিস করতে গেলেই। ঠিক আছে, আচ্ছা আবার দেখো, জায়গায় আমার শর্ট পড়ে যাচ্ছে, আমি এদিকে দেখাচ্ছি, ওদিকে আর জায়গা হচ্ছে না, মানে জাস্ট তিনটার মধ্যে দুটাকে নিয়ে কম্বিনেশন বানাতে হচ্ছে বলে আমাদের আর কি পাওয়া যায়। এখানটা এখানে লিখবো, এটাকে এখানে লিখবো, এখানটা এটাকে লিখবো। প্রথমটা ভি ইজ এ ফাংশন অফ টি, সেই জন্য এই ইকুয়েশনটা সলভ করার আমার কাছে প্রসেস ডিভিডিটি
মানে ভেলোসিটি বাই টাইম ইকুয়ালস টু এ। মনে করে দেখো, এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করে তোমরা কিন্তু এটাকে পেয়েছিলে। মনে রাখার ট্রিক এটাই, ঠিক আছে। এস ইজ এ ফাংশন অফ টি মানে কি, মানে হলো ডিএস ডিটি। মনে করে দেখো, ডিএস ডিটি ইকুয়াল টু ভি, এটাকে সলভ করেই তোমরা কিন্তু এই ইকুয়েশনটা পেয়েছিলে যখন ক্যালকুলাস মেথডে আমি করিয়েছিলাম। মানে এই যে গোটা চ্যাপ্টার তোমরা পড়লে না, এই গোটা চ্যাপ্টারের প্রশ্ন, মানে গোটা চ্যাপ্টারের সমস্ত বেসিক কনসেপ্ট এইটুকুর মধ্যে লুকিয়ে আছে, যে কেন আমরা কি করছি, মানে কোথায় করছি, মানে কোথায় কোন জিনিসটা করছি এবং কেন করছি। আবার দেখো ভি ইজ এ ফাংশন অফ এস, তাহলে ডিভিডিএস এটা পেয়েছিলে, এবার তার সঙ্গে একটা ভি লাগিয়ে দাও, তাহলে ভি ডিভিডিএস ইকুয়াল টু ত্বরণ। তাহলে এটা হলো আমার এই ইকুয়েশনটার মানে এই পরিবর্তনের মানে, এবং যেটাকে সলভ করে আমরা এই ইকুয়েশনটা পেয়েছিলাম। তাহলে কোনো কিছু কিন্তু জাস্ট হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নাই, মানে কোনো কিছুই এখানে হ্যান্ডটাই তৈরি হয়ে যায়নি। প্রত্যেকটা জিনিস ঘটার পিছনে কারণ আছে, এবং সেই কারণটাই তোমরা এখানটায় দেখতে পাচ্ছ, যে আমার 3টা পরিবর্তনশীল রাশি, এবং সেই 3টা পরিবর্তনশীল রাশি কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, টাইমের সাপেক্ষে। তাহলে টাইম চেঞ্জ হলে বস্তুর দূরত্ব মধ্যে অতিক্রান্ত সরণটাও চেঞ্জ হবে, এবং ফাইনাল ভেলোসিটিটাও চেঞ্জ হতে থাকবে। কিন্তু ইউ আর এ কোনোদিন চেঞ্জ হবে না, সেটা ফিক্স থাকছে। তাই প্রত্যেকটা সমীকরণে ইউ আর এ থাকছে, এবং তাহলে সমীকরণটা কি প্রকাশ করছে, সমীকরণটা প্রকাশ করছে ভিটা টি এর সাথে কীভাবে ভ্যারি করলো, এসটা টি এর সাথে কীভাবে ভ্যারি করলো, ভিটা এস এর সাথে কীভাবে ভ্যারি করলো। তাহলে যখন আমরা এই ভ্যারিয়েশনের কথা বলবো, তখন আমাদের সরণের কথা ভাববো না। যখন আমরা সরণের সাথে সময় পরিবর্তনের কথা বলবো, তখন আমরা ভেলোসিটির কথা ভাববো না। যখন আমরা ভিআরএস এর পরিবর্তনের কথা বলবো, তখন আমরা টাইমের কথা ভাববো না। যে কোনো দুটাকে নিয়ে, 3টার মধ্যে যে কোনো দুটাকে নিয়ে আমরা সম্পর্কগুলো বানাবো। হলো? আচ্ছা, এবার বলি আরেকটা কথা, প্রাথমিক কাকে বলে এবং অন্তিম কাকে বলে। এটা খুব প্রবলেমেটিক একটা পয়েন্ট হিসেবে সকলের কাছে ধরা পড়ে, যে প্রাথমিক কাকে বলবো এবং অন্তিম কাকে বলবো। কারণ একটা গাড়ি যখন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, এই কথাটা বলা হয়, কথাটার মানে হলো বস্তুর বেগ, প্রাথমিক বেগ 0। মানে তোমাদের কি কি ভাষা থাকতে পারে এবং তার জন্য তোমরা কি কি করবে, কারণ তোমরা তো জানোই তোমাকে ইউআরএ খুঁজে বের করতেই হবে। কারণ ইউআরএ যদি খুঁজে না বের করো, তোমরা কিছুই করতে পারবে না। তাহলে ভাষাগুলো তো বুঝতে হবে, অঙ্কের ভাষা কেমন থাকছে। এবার দেখো অঙ্কের ভাষা হিসেবে আমরা কি করে ব্যাপারটাকে করতে পারি। তোমার কাছে এরকম থাকতে পারে যে বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে ডট 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 এরকম একটা দিয়ে অঙ্ক শুরু করলো। তাহলে এখানে অবশ্যই ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, মানে এইটুকুটা থেকে তুমি এই মানটা পেয়ে যাচ্ছ। আবার যদি এরকম থাকে যে বস্তুটি বা গাড়িটি ব্রেক প্রয়োগ করে ডট 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 10 সেকেন্ড সময়ে স্থির হলো, যদি এই কথাটা বলে, তাহলে তোমাকে ভেবে নিতে হবে এখানে ফাইনাল ভেলোসিটি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে। ঠিক আছে, এই কথা দুটো মাথায় রাখবে ভালো মতো। আচ্ছা, এবার বলি ইনিশিয়াল এবং ফাইনালের গল্প। তো তার জন্য একটা এক্সাম্পল দিই। গ্রাফিক্যালি দেখাই, ভাবতেও সুবিধা, বুঝতেও সুবিধা। একটা বস্তুর গতিপথ দেখাচ্ছি, এইভাবে গেল, এটা ভিটি লেখচিত্র, এটা ভি, এটা টি, তারপরে এই গেল, তারপরে আবার ধরে এই গেল, তারপরে এই গেল,
তারপরে ধরো আবার এই গেল, তারপরে এই গিয়ে থেমে গেল। তাহলে এখানে কটা লেখচিত্র আছে? সবার আগে বোঝো এখানে প্রত্যেকটা কিন্তু মানে লেখচিত্র একটাই বস্তুর গতিকে প্রকাশ করছে, কিন্তু এখানে ঘটনা ঘটেছে 1 2 3 4 5 6 খানা। ঠিক আছে, ভিটি লেখচিত্রে এই প্রথম ঘটনাটা একটা সমতরণকে প্রকাশ করে। তাহলে এই সমতরণের কোনটা প্রাথমিক পয়েন্ট? এটা ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হলো তার ফাইনাল পয়েন্ট। হলো, যখনই এই সেকেন্ড ঘটনাটা স্টার্ট হলো, আগের ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক আর থাকলো না। আগের ঘটনাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে, সমতরণটা। সেকেন্ড ঘটনাটা যে মুহূর্তে স্টার্ট হচ্ছে সেটা হলো তার ইনিশিয়াল, এবং সেকেন্ড ঘটনাটা এখানটায় শেষ হলো, এটা হলো সেকেন্ড ঘটনাটার ফাইনাল টাইম, মানে ফাইনাল অবস্থা। তাহলে এর সাথে এর কানেকশন কি? এই মুহূর্তে প্রথম বস্তুটার মানে প্রথম ঘটনার ফলাফল হিসেবে যে বেগটা পাবো, অর্থাৎ প্রথম ঘটনার যেটা ফাইনাল ভেলোসিটি সেটাই সেকেন্ড ঘটনার ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ এই দুটো একই জিনিস। হয়েছে? তাহলে একটা ঘটনা যেখানে শেষ হচ্ছে সেখানে পরের ঘটনা স্টার্ট, অর্থাৎ একটা ঘটনার ফাইনাল ভেলোসিটি যেটা সেটাই পরের ঘটনার তোমার ইনিশিয়াল ভেলোসিটি হিসেবে কাজ করছে। আবার এখানটায় এই ঘটনাটা শেষ সমবেগে চলা, তাহলে এই ফাইনাল ভেলোসিটিটাই তারপরের যে ত্বরণ স্টার্ট হলো তার ইনিশিয়াল ভেলোসিটি প্রদান করে, অর্থাৎ এখানটায় বস্তুর যে ফাইনাল ভেলোসিটি হলো সেটাই তারপরের ঘটনার ইনিশিয়াল ভেলোসিটি হিসেবে কাজ করবে। আবার এখানটায় সমতরণ যখন শেষ হচ্ছে তখন যে ফাইনাল ভেলোসিটি হচ্ছে সেটাই তারপরে 4 নম্বর ঘটনার ইনিশিয়াল ভেলোসিটি হিসেবে কাজ করবে। 4 নম্বর ঘটনার যেটা ফাইনাল ভেলোসিটি সেটাই 5 নম্বর ঘটনার ইনিশিয়াল হিসেবে কাজ করবে, এবং 5 নম্বর ঘটনার যেটা ফাইনাল ভেলোসিটি সেটাই 6 নম্বর ঘটনার ইনিশিয়াল হিসেবে কাজ করবে। তাহলে এভাবে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা পরপর কানেক্টেড হয়ে আছে। বোঝাতে পারলাম কথাটা? তাহলে এভাবে যদি ভাবা যায় তাহলে বস্তুর প্রাথমিক বেগ কোনটা? আরেকটা কথা বলি, যখন আমরা প্রথম ঘটনাটা বলছি তাহলে তখন আমার টাইম কাউন্ট হচ্ছে এইটুকুটা। তাহলে 1 নম্বর ঘটনার সাপেক্ষে এটা t=0, এটা t=t1 ধরলাম। 2 নম্বর ঘটনাটা যখন চলছে, 2 নম্বর ঘটনাটা যখন ঘটতে শুরু করলো, এটা t=t1 তো 1 নম্বরের সাপেক্ষে, কিন্তু 2 নম্বরের সাপেক্ষে এটাই হলো t=0, এবং এই টাইমটা হলো t=T2। তাহলে দ্বিতীয় ঘটনাটা যদি T2 টাইম জুড়ে হয় তাহলে দ্বিতীয় ঘটনাটার প্রাথমিক সময় এই মুহূর্তটা, অর্থাৎ যে মুহূর্ত থেকে দ্বিতীয় ঘটনাটা স্টার্ট করছে, অর্থাৎ সমবেগ যখন থেকে স্টার্ট হচ্ছে তখন থেকেই ওর টাইম কাউন্ট স্টার্ট হবে। এটা নয় গাড়িটা যখন চলতে শুরু করলো তখন t=0। তার মানে যে মুহূর্তে তুমি অ্যাক্সিলারেট করতে শুরু করলে, তুমি চলছিলে রাস্তায় সাইকেল চালিয়ে বা মোটরসাইকেল চালিয়ে চলছিলে বা গাড়ি চালিয়ে চলছিলে, কোনো একটা মুহূর্তে তুমি তোমার স্পিডটা বাড়াতে শুরু করলে, তাহলে যে মুহূর্তে তুমি ডিসাইড করলে স্পিডটা বাড়াতে শুরু করবে এবং সেটা অ্যাপ্লাই করলে স্পিড বাড়ানোর দিকে, তাহলে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমার টাইম কাউন্টিং স্টার্ট হয়ে গেল। কিন্তু যতক্ষণ তুমি ভাবছিলে করবে কি করবে না, ততক্ষণ কিন্তু ওই অ্যাক্সিলারেশন ঘটনাটা শুরু হয়নি, তাই t=0 কিন্তু ওখানটায় আমরা ধরছি না, ওটা একটা সেপারেট ঘটনা, টাইম চলছিল। এবার অ্যাক্সিলারেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তোমার নতুন একটা ঘটনা স্টার্ট হয়ে গেল, এবং সেই নতুন ঘটনাটার ইনিশিয়াল কখন?
যেই মুহূর্তে থেকে সমবেগ থেকে অ্যাক্সিলারেশনে তুমি পা দিলে সেই মুহূর্তের টাইমটা হলো ইনিশিয়াল টাইম। ঠিক আছে, সেই জন্যই এই সমবেগ থেকে যখন এই অ্যাক্সিলারেশনটা স্টার্ট হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই সমত্বরণের জন্য এই টাইমটাই t=0 এবং এই টাইমটা t3 টাইম মানে ফাইনাল টাইম। তারপরে আমার সমবন্ধন আছে, তাহলে এই যে সমবন্ধন তার জন্য এটাই t=0 এবং এই t4 এটা হলো তার ফাইনাল টাইম। আবার পরের সমবেগটার জন্য এই মোমেন্টটি ইনিশিয়াল টাইমকে বোঝায় এবং এই মোমেন্টটি তার ফাইনাল টাইমকে বোঝায় t5। আবার পরের একটা মন্দন আছে, এখানটাতে এই টাইমটাই ওই মন্দনের ক্ষেত্রে প্রাথমিক বেগকে বোঝায় মানে প্রাথমিক সময়কে বোঝায় এবং এটা t6 ওই মন্দনের ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটিকে বোঝায়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রাথমিক এবং অন্তিম কোন জায়গাটাকে ধরবো? প্রাথমিক এবং অন্তিম ঘটনার উপর ডিপেন্ডেন্ট। ঘটনাটা যখন স্টার্ট হচ্ছে, সে যে কোনো ঘটনাই হোক, ঘটনা স্টার্টিংয়ের সময় আমরা ধরবো প্রাথমিক, ওই পার্টিকুলার ঘটনাটা যখন শেষ হলো তখন হবে অন্তিম। ওই পার্টিকুলার ঘটনা শেষ হওয়ার পর অপর একটা ঘটনা স্টার্ট হতে পারে, তা আমরা অন্তিমটা সেই ঘটনা শেষের পরে যখন বস্তুটা ফাইনালি থেমে যাচ্ছে তখন ধরবো না। কিন্তু মানে একটা গাড়ি তোমার বাড়ি থেকে চলতে শুরু করলো, ঠিক আছে, তুমি বাড়ি থেকে গাড়িটা নিয়ে বেরোলে, দিয়ে ধরো কোথাও একটা যাচ্ছ, তাহলে তোমার ইনিশিয়াল কোনটা? তোমার এখানে অসংখ্য ইনিশিয়াল টাইম আছে, কারণ তুমি যখন গাড়িটা নিয়ে চলতে শুরু করলো, তুমি রাস্তায় অগণিতবার ত্বরণ নিয়ে চলবে, অগণিতবার মন্দন নিয়ে চলবে, অগণিতবার বেগ নিয়ে মানে সমবেগে চলবে। তাহলে তুমি কোনটাকে ইনিশিয়াল টাইম বলবে? বলা সম্ভব নয়। এখানে যতবার তোমার স্টেট অফ মোশন চেঞ্জ হবে, মানে প্রথম যখন তুমি চলতে শুরু করলে, সমত্বরণে চলতে শুরু করলে ধরলাম, তো সেটা একটা সেপারেট ঘটনা, তার একটা ইনিশিয়াল এবং ফাইনাল হলো। এবার তারপর তোমার ইচ্ছা হলো কিছুক্ষণ সমবেগে চলো, ওটা আবার একটা সেপারেট ঘটনা হয়ে গেল। তো ওই ঘটনাটা যখন পৌঁছালো তার একটা ইনিশিয়াল একটা ফাইনাল হবে। এবার রাস্তায় ভিড় আছে, তোমাকে ব্রেক করতে হলো, তা তার একটা সেপারেট ঘটনা, ব্রেক করার একটা সেপারেট ঘটনা, তার স্টার্টিং এ হবে তার ইনিশিয়াল, তার এন্ডিং এ হবে তার ফাইনাল। মানে ব্রেক করতে ভেলোসিটি জিরো হয়ে যাবে না, যেখানে ভেলোসিটি স্টপ হলো সেটাই তার ফাইনাল ভেলোসিটি। আবার ওই মুহূর্তে থেকে তুমি আবার ত্বরণ সৃষ্টি করলে, তাহলে যে ব্রেক করে আমরা যে ভেলোসিটিতে পৌঁছালাম ওটা ব্রেক করার ফাইনাল ভেলোসিটি, ওই মুহূর্তে থেকে ত্বরণটা স্টার্ট, তাহলে ওই মুহূর্তের বেগটাই ত্বরণ সৃষ্টি হওয়ার ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে প্রত্যেকটা মোমেন্টের ইনিশিয়াল ভেলোসিটি ডিপেন্ড করছে আগের মোমেন্টের ফাইনাল ভেলোসিটি কত তার উপরে। কথাগুলো কেন বলছি, অঙ্ক করতে এই কনসেপ্টগুলো খুব কাজে লাগবে। ঠিক আছে, ভালো করে বিষয়গুলো মাথায় ঢুকিয়ে নাও, এই জিনিসগুলোই অঙ্ক করতে আমাদের হেল্প করবে। এই জিনিসগুলো যদি না থাকে মাথায়, তাহলে অঙ্ক করতে পারবে না। ঘটনাগুলিকে সেপারেট করতে ভাবো, মানে সেপারেট করতে শেখো। এখানে ঘটনা কি কি হতে পারে? অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখবে ঘটনা 3 রকমের হতে পারে, আইদার সমবেগ, অসমত্বরণ, অসমমন্দন। এই 3 প্রকার ছাড়া কোনো ঘটনা তোমাদের দরকার পড়বে না, এবং এই 3 প্রকার ঘটনা পরপর ঘটতে থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে ইনিশিয়াল এবং ফাইনাল চুজিংটা ঠিকঠাক করতে হবে, এবং একটা ঘটনার সঙ্গে একটা ঘটনার যে কানেকশন, সেই কানেকশনটাকে তৈরি করতে হবে। তাহলে দেখবো অঙ্ক কোনো ব্যাপার না। ভেবে রাখো বা বুঝে রাখো, আমাদের রাশি আছে 5টা, ইউ ভি এ এস টি, এই 5টা রাশি নিয়ে আমাদের খেলা, এবং এই 5টা রাশির মধ্যে দুটো আমাদের পেতেই হবে, সেটা হলো ইউ আর এ, কারণ ওটা ছাড়া কোনো অঙ্কই হবে না। বাকি থাকলো 3টা, মানে হারাধনের 10টি ছেলের মতো গল্প, 5টা ছেলে ছিল, তার মধ্যে দুটো চলে গেল, বাকি থাকলো 3টা। তাহলে বাকি 3টার মধ্যে যে কোনো দুটো অবশ্যই থাকবে। তাহলে ফার্স্ট ইকুয়েশন কখন পড়বে? ফার্স্ট ইকুয়েশন পড়ার জন্য তোমাদের দেখতে হবে তোমার কাছে ইউ আর এ তার সাথে ভি আর টি আছে কিনা। সেকেন্ড ইকুয়েশন পড়ার জন্য তোমাকে ইউ আর এ তার সাথে এস আর টি আছে কিনা দেখতে হবে। আর থার্ড ইকুয়েশন পড়ার ক্ষেত্রে ইউ এ
ভি আর এস আছে কিনা দেখতে হবে। তাহলে অঙ্ক করব কি করে? অঙ্কটা পড়ে নিয়ে প্রথমে কি কি গিভেন সেটাকে লিস্ট করো, কি কি দেওয়া আছে সেটাকে লিস্ট করো, কি কি মিসিং সেটাকে কোশ্চেন মার্ক দাও। তার মানে কি, তোমার প্রয়োজনীয় রাশিগুলি তোমরা লিস্ট আউট করে ফেলতে পারলে। এবার দেখো সেটা এই তিনটার মধ্যে কোন কম্বিনেশনের সঙ্গে ম্যাচ করছে, তাহলে তুমি সহজেই গেস করতে পারবে তুমি কোন ইকুয়েশন ধরে এগোবে। যদি এই গেসিংটা না করতে পারো তাহলে মোশন ইন 1Dর অঙ্কতে অবশ্যই সমস্যা হবে, প্রত্যেকের সমস্যা হবে। সুতরাং এই ব্যাপারটা ভালো করে বোঝো, তাহলেই মোশন ইন 1D খুব ইজি একটা চ্যাপ্টার হিসেবে ধরা পড়বে। এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট, অনেক জায়গাতে অ্যাপ্লিকেশন আছে, ক্লাস 11, ক্লাস 12, এমনকি কম্পিটিটিভ এক্সামগুলোতেও এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। কম্পিটিটিভ এক্সাম বলতে ইন জেনারেল কম্পিটিটিভ এক্সামের কথা বলছি, জয়েন্টের কথা বলছি না। ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ হলো। নেক্সট ভিডিওতে আমি এটা কিছু অঙ্কই করি, তারপরে ভার্টিক্যাল মোশনটা করব। আগে এটা কিছু অঙ্ক নিয়ে একটু সরগরে করে দিই তোমাদেরকে, তারপর ভার্টিক্যাল মোশন নিয়ে আলোচনা করব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।